এই গল্পের শুরু হয় জলপাইগুড়ি জেলার হাতিমারা নামের একটা ছোট্ট শহর থেকে। এটা 1970-এর সময় ছিল, যে সময় নকশাল আন্দোলন সারা বাংলা জুড়ে ছড়িয়ে পড়েছিল। আর হাতিমারা শহরেও অনেক নকশালবাদীরা লুকিয়েছিল। আর এই শহরেরই একজন পুলিশ অফিসার ছিলেন মৃন্ময়। আর তিনি এই নকশালবাদীদের এনকাউন্টার করতেন। আর তিনি ছিলেন এনকাউন্টার স্পেশালিস্ট। মৃন্ময়ের হাতে অনেক নকশালবাদীদের এনকাউন্টার হয়েছিল। আর এরপর আমরা মৃন্ময়ের পরিবারকে দেখি। মৃন্ময়ের স্ত্রীর নাম ছিল নয়নতারা। আর মৃন্ময় আর নয়নতারার একটা ছেলে ছিল, যার নাম ছিল অমর্ত্য। অন্যদিকে মৃন্ময়ের ছোট বোনের নাম ছিল কাবেরী। আর কাবেরীর স্বামীর নাম ছিল অমিয়। কাবেরী আর অমিয়র একটা ছোট্ট মেয়েও ছিল। আর অমিয় আর কাবেরী দুজনেই মৃন্ময়ের সঙ্গে তাদের বাড়িতেই থাকতো। অন্যদিকে আমরা এই শহরে থাকা অর্ঘ্য সেন নামের একজন মধ্যবয়স্ক আর্টিস্টকে দেখতে পাই, যিনি কিনা বাংলায় অনেক বিখ্যাত ছিলেন। আর আমরা দেখি যে মৃন্ময়ের ছেলে অমর্ত্য অর্ঘ্যর কাছে আঁকা শিখতে যেত। আর কাবেরীরও সেই সূত্রে অর্ঘ্যর সঙ্গে দেখা হয়। আর কাবেরী অর্ঘ্যর প্রতি ধীরে ধীরে আকর্ষণ অনুভব করে। আর এরই মধ্যে একদিন দেখা যায় যে মৃন্ময়ের মৃত্যু হয়েছে। আর সেই দিন কাবেরীও তার বাড়ি থেকে চলে গিয়েছিল। আর যাওয়ার আগে সে তার স্বামী অমিয়কে একটা চিঠি লিখে রেখে গেছিল। এরপর যখন মৃন্ময়ের পরিবার এই সব ঘটনা জানতে পারে, তখন তারা একদম ভেঙে পড়ে। অন্যদিকে অর্ঘ্য তাদের পাশে দাঁড়ায়। আর মৃন্ময়ের মৃত্যুর পর 1 বছর কেটে যায়, কিন্তু মৃন্ময়ের মৃত্যু কিংবা কাবেরীর অন্তর্ধান, এই দুই রহস্যের কোনো সমাধান এখনো হয়ে ওঠে না। আর এরই মধ্যে হাতিমারাতে একজন নতুন পুলিশ অফিসার প্রীতম সিং আসেন। আর প্রীতম সিং মৃন্ময়ের প্রথম মৃত্যুবার্ষিকীতে তাকে শ্রদ্ধা জানাতে আসেন। আর মৃন্ময়ের পরিবারের সঙ্গে প্রীতমের কথাবার্তাও হয়। আর প্রীতম তাদেরকে কথা দেয় যে সে তাড়াতাড়ি মৃন্ময়ের মৃত্যু রহস্যের একটা কিনারা করবে। এরপরে আমরা দেখি যে হাতিমারাতে গোকুল দেবনাথ নামের একজন ডিটেকটিভ আসেন। গোকুল হচ্ছেন একজন মদ্যপ আর ছন্নছাড়া গোছের মানুষ। আসলে মৃন্ময় যখন বেঁচে ছিল সেই সময়ও গোকুল হাতিমারাতে কাজ করতে এসেছিল। আর সেই নকশালবাদীদের নিয়ে খোঁজ খবর চালাচ্ছিল। আর গোকুলের সন্দেহ ছিল যে অর্ঘ্য একজন নকশালবাদী। আর অর্ঘ্যর সব ছাত্রছাত্রীরাও এই নকশাল আন্দোলনের সঙ্গে যুক্ত। আর গোকুল প্রায় অর্ঘ্যর সঙ্গে দেখা করতে চলে আসতো। আর অর্ঘ্যকে নানা রকম প্রশ্ন করে বিরক্ত করত। আর অর্ঘ্য এই জন্য গোকুলকে একদমই সহ্য করতে পারে না। এরপর কাহিনী আবার অতীতে যায়। আর আমরা দেখতে পাই যে মৃন্ময় মাঝে মাঝে অর্ঘ্যর স্টুডিওতে চলে আসতো। আর সে অর্ঘ্যর বাড়ি আর স্টুডিও তল্লাশি করে কিছু খোঁজার চেষ্টা করত। আসলে মৃন্ময়ের মনে হতো যে অর্ঘ্য ছাত্রছাত্রীরা নকশাল আন্দোলনের সঙ্গে যুক্ত। আর অর্ঘ্য তাদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করছে। কিন্তু অর্ঘ্য বারবার মৃন্ময়কে বোঝানোর চেষ্টা করে যে তার কিংবা তার ছাত্রছাত্রীদের কোনো আন্দোলনের সঙ্গে কোনো যোগ নেই। যাই হোক, এরপরই মৃন্ময় অর্ঘ্য স্টুডিওতে কাবেরীর একটা পোর্ট্রেট দেখতে পায়, যেটা দেখে সে একটু অবাক হয়। আর এরপর সে কাবেরীকে এই নিয়ে যখন জিজ্ঞাসাবাদ করে, তখন কাবেরী মুক্ত কণ্ঠে সবার সামনে জানায় যে সে আর অর্ঘ্য একে অপরকে ভালোবাসে। আর অর্ঘ্যর কাছে কাবেরীর এর থেকেও অনেক ঘনিষ্ঠ মুহূর্তের ছবি আছে, যেটা শুনে মৃন্ময় ভীষণই রেগে যায়। অন্যদিকে আমরা অমিয়কে দেখি, যে কিনা ভীষণই সাদাসিধা একজন মানুষ। আর অমিয় কাবেরীকে ভীষণ ভালোবাসতো। আর সে চেষ্টা করতো সবসময় কাবেরীর মন জুগিয়ে চলার, কিন্তু কাবেরী অমিয়র সঙ্গে সুখী ছিল না। এরপর দেখা যায় যে মৃন্ময় অর্ঘ্যর সঙ্গে গিয়ে অশান্তি করে আর কাবেরীর থেকে তাকে দূরে থাকতে বলে। আর অর্ঘ্য কাবেরীর ওপর ভীষণ রেগে যায় আর তাকে তার বাড়ির লোকেদের সামনে এই মিথ্যে কথাটা বলার জন্য তার উপর রাগারাগি করে। আর কাবেরী অর্ঘ্যকে জানায় যে সে সত্যি তাকে ভালোবাসে। আর অর্ঘ্য মনে মনে কাবেরীকে পছন্দ করত, তাই সেও আর কাবেরীর থেকে দূরে থাকতে পারে না। আর তারা দুজন একে অপরের অনেক কাছাকাছি চলে আসে। এরপর কাহিনী আবার বর্তমানে আসে। আর আমরা দেখি যে প্রীতম সিং নকশালবাদীদের ধরার জন্য অনেক চেষ্টা করছিল। আর দেখা যায় যে প্রীতম সিং আর তার পুলিশ বাহিনী একজন নকশাল আন্দোলনকারীকে ধরেও ফেলে আর তাকে গ্রেপ্তার করা হয়। আর এরপর দেখা যায় যে এই ছেলেটি অর্ঘ্যরই একজন ছাত্র। আর এই কথা জানতে পেরে অর্ঘ্য পুলিশ স্টেশনে তার সঙ্গে দেখা করতে আসে। আর আমরা দেখি অর্ঘ্য লুকিয়ে তার সেই ছাত্রের হাতে বিষ তুলে দেয়, যাতে সে বিষটা খেয়ে সে মুক্ত হতে পারে আর পুলিশের
অত্যাচার থেকে নিজেকে বাঁচাতে পারে। আর আমরা এটাও বুঝতে পারি যে অর্ঘ্য সত্যি নকশাল আন্দোলনের সঙ্গে যুক্ত। অন্যদিকে আমরা মৃন্ময়ের পরিবারকে দেখি, যারা কিনা বিধ্বস্ত হয়ে পড়েছে। এই 1 বছরে মৃন্ময় আর কাবেরীর কেসটা নিয়ে কোনো সুরাহা হয়নি, তাই তারা ঠিক করে যে তারা এবার হাতিমারা শহর ছেড়ে চলে যাবে আর কলকাতায় মৃন্ময়ের বড় দাদার কাছে গিয়ে থাকবে। কিন্তু সবার প্রথমে অমর তো এখান থেকে যাবে আর সে নিজের পড়াশোনা শুরু করবে। এরপর ধীরে ধীরে নয়নতারা আর অমিও কাবেরীর মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাবে। আর তারা তাদের এই সিদ্ধান্তের কথা অর্ঘ্যকেও জানায়। আর তাদের এখান থেকে চলে যাওয়ার কথা শুনে অর্ঘ্যর একটু খারাপ লাগে, কিন্তু এরপর দেখা যায় যে সেই দিন চলে আসে যেদিন অমর্ত্য হাতিমারা শহর থেকে কলকাতায় যাবে। আর অর্ঘ্য অমর্ত্যকে বিদায় জানাতে আসে। সেই সঙ্গে অর্ঘ্য অমর্ত্যর হাতে একটা বই দেয় আর বলে যে কলকাতায় পৌঁছানোর পরে অর্ঘ্যর পরিচিত একজন মানুষ অমর্ত্যর কাছ থেকে এই বইটা নিতে আসবে। অন্যদিকে দেখা যায় যে গোকুলের সন্দেহ অর্ঘ্যর ওপর বাড়তেই থাকে, তাই সে একদিন প্রীতম সিংকে কনভিন্স করে যাতে প্রীতম সিং অর্ঘ্যর বাড়িটা সার্চ করে। আর অর্ঘ্যর বাড়ি সার্চ করে তার বাড়ি থেকে অনেক অদ্ভুত অদ্ভুত জিনিস পাওয়া যায়, যা কিনা অর্ঘ্যর নকশাল আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার ইঙ্গিত দিচ্ছিল। আর এরপরই প্রীতম সিং অমর্ত্যকে আটকানোর জন্য বেরিয়ে পড়ে আর গোকুল অর্ঘ্যর বাড়িতেই থেকে যায়। আর অর্ঘ্য যখন বাড়ি ফেরে তখন অর্ঘ্যর সঙ্গে গোকুলের দেখা হয়। আর গোকুলকে এখানে দেখে অর্ঘ্য ভীষণই রেগে যায়। অন্যদিকে আমরা দেখি যে প্রীতম সিং অমর্ত্যকে আটকানোর চেষ্টা করে, আর যেই বাসে অমর্ত্য যাচ্ছিল সেই বাস থেকে তাকে উদ্ধার করা হয়। আর অমর্ত্যর কাছ থেকে তারা একটা বন্দুক পায় আর অমর্ত্যকে তারা গ্রেপ্তার করে নিয়ে আসে। কিন্তু অমর্ত্য পুলিশের হাত থেকে পালানোর চেষ্টা করে, তার জন্য তাকে পুলিশ মারতে বাধ্য হয়। আর এই কথা প্রীতম সিং নিজে নয়নতারা আর অমিয়কে জানাতে যান। আর নিজের ছেলের মৃত্যু সংবাদ পেয়ে নয়নতারা একদম ভেঙে পড়েন। আর এরপরে দেখা যায় যে প্রীতম সিং এর সঙ্গে নয়নতারা আর অমিয় অর্ঘ্যর বাড়িতে আসে, কিন্তু সেখানে এসে তারা গোকুল কিংবা অর্ঘ্য কাউকেই দেখতে পায় না। আর এরপর প্রীতম সিং কিছুটা দূরে গিয়ে গোকুল দেবনাথের মৃতদেহ দেখতে পান, আর তার থেকে কিছুটা দূরে গিয়ে অর্ঘ্যর খালি গাড়ি দেখতে পান। তারা মনে করেছিল যে হয়তো অর্ঘ্য আর কাবেরী একসাথে এখান থেকে কোথাও পালিয়ে গেছে, তাই তারা চারিদিকে অর্ঘ্য আর কাবেরীকে খোঁজার অনেক চেষ্টা করে, কিন্তু তারা তাকে খুঁজে পায় না। আর এরপরে আমরা দেখতে পাই যে হতাশ হয়ে নয়নতারা অর্ঘ্য স্টুডিওতে যায়, আর সেখানে সে অর্ঘ্য সমস্ত জিনিসপত্র আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। আর সেখান থেকে শুধুমাত্র তার ছেলের আঁকা একটা ছবি নিয়ে বাইরে বেরিয়ে আসে। আর অর্ঘ্যর সমস্ত জিনিসপত্রের সঙ্গে সঙ্গে একটা স্ট্যাচু জ্বলে যায়। এরপর কাহিনী আবার অতীতে আসে। আর একদিন অমিয় অর্ঘ্য আর কাবেরীকে দেখে ফেলে, আর তাদের দুজনকে এত ঘনিষ্ঠ অবস্থায় দেখে অমিয় নিজের মাথা ঠিক রাখতে পারে না। আর রাতে কাবেরীর সঙ্গে অমিয়র অনেক অশান্তি হয়। মৃন্ময় তাদের এই অশান্তির কথা জানতে পারে, আর সে তাদেরকে বাধা দিতে গেলে মৃন্ময়ের স্ত্রী নয়নতারা তাকে তাদের ঝগড়ায় যেতে বারণ করে। আর এরপর নয়নতারা আর তাদের বাড়িতে কাজ করা একটা মেয়ের কাছে মৃন্ময় এটা জানতে পারে যে আসলে কাবেরীর মেয়ে অমিয়র নিজের মেয়ে নয়, বরং কাবেরীর কোনো এক প্রেমিকের মেয়ে। আর এই কথা জানতে পেরে মৃন্ময় একই সঙ্গে হতবাক আর অসন্তোষে ভেঙে পড়ে। বাড়িতে এত ঝগড়া হওয়ার পর কাবেরী অর্ঘ্যর সঙ্গে দেখা করে আর তাকে বলে যে তাদেরকে এখান থেকে অনেক দূরে কোথাও চলে যেতে হবে। আর কাবেরী এই শহরে আর থাকতে চায় না। আর এরপরে অর্ঘ্যর কাছে ফোন আসে যে তার ছোট ভাই অর্ঘ্যকে তাদের এনজিও থেকে পুলিশ অফিসার মৃন্ময় তুলে নিয়ে গেছে। আর এই কথা জানতে পেরে অর্ঘ্য ভীষণই অবাক হয়। আর তারপর সে কাবেরীকে তাড়াতাড়ি তার বাড়িতে গিয়ে তার সমস্ত জিনিসপত্র নিয়ে তৈরি হতে বলে, তারা এখান থেকে চলে যাবে। আর কাবেরী ঠিক তাই করে। অন্যদিকে অর্ঘ্য বুঝতে পারে যে তার ছোট ভাই আর বেঁচে নেই, আর সেটাই সত্যি। আমরা দেখতে পাই যে মৃন্ময় অর্ঘ্যকে এনজিও থেকে তুলে নিয়ে ঘন জঙ্গলে নিয়ে আসে, আর সেখানে অর্ঘ্যকে জিজ্ঞাসাবাদ করে। আর আমরা এটা জানতে পারি যে আসলে কাবেরীর বিয়ের আগে অর্ঘ্যর সঙ্গে একটা সম্পর্ক ছিল, আর কাবেরীর মেয়ে অর্করই সন্তান। আর এই কথা জানতে পেরে মৃন্ময় অর্কর ওপর ভীষণই রেগে যায় আর তাকে খুন করে। অন্যদিকে আমরা দেখি যে কাবেরী তার বাড়িতে এসে তার জিনিসপত্র গোছগাছ করতে শুরু করে, আর তাকে এরকম দেখে তাদের বাড়ির কাজের মেয়ে সন্দেহ করে, আর সে পুলিশ স্টেশনে গিয়ে মৃন্ময়কে সব কথা জানায়। আর মৃন্ময় বাড়িতে এসে কাবেরীকে আটকানোর চেষ্টা করে, কিন্তু কাবেরী মৃন্ময়ের কোনো কথা শুনতেই রাজি হয় না, আর তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। আর তারপর সেখানে অর্ঘ্য চলে আসে, আর অর্ঘ্য মৃন্ময়কে খুন করে আর নিজের ভাই অর্কর মৃত্যুর প্রতিশোধ নেয়। এরপর আমরা দেখি যে
কাবেরী আর অর্ঘ্য তাড়াতাড়ি সেই বাড়ি থেকে বেরিয়ে আসে আর অর্ঘ্য কাবেরীকে নিজের বাড়িতে নিয়ে আসে আর কাবেরীর সঙ্গে নিজের বাবার দেখা করায়। আমরা দেখি যে অর্ঘ্যর বাবা প্যারালিসিস ছিলেন আর তিনি সবসময় বিছানাতেই থাকতেন। আর অর্ঘ্য কাবেরীকে বলে যে তারা নতুন জীবন শুরু করতে যাচ্ছে, কেননা তারা তার বাবার আশীর্বাদ নেই। আর এরপরই দেখা যায় যে অর্ঘ্য কাবেরীকে শ্বাসরুদ্ধ করে খুন করে। আসলে অর্ঘ্যর কাবেরীর ওপর বিশ্বাস ছিল না, কারণ এক সময় কাবেরী তার ছোট ভাই অর্ককে ঠকিয়েছে, কাবেরী তার স্বামী অমিয়কে ঠকিয়েছে, এমনকি তার দাদা মৃন্ময়কেও সে ঠকিয়েছে। অর্ঘ্য ভেবেছে যে কাবেরী তাকেও একদিন ঠকাতে পারে, তাই সে কাবেরীকে এই পৃথিবী থেকেই চিরদিনের মতো বিদায় করে দেয়। আর আমরা দেখতে পাই যে আসলে অর্ঘ্য কাবেরীকে হত্যা করে তার বডিটাকে এই স্ট্যাচুর মধ্যে প্রিজার্ভ করে রেখেছিল। আর এই স্ট্যাচুটার সঙ্গে সঙ্গে কাবেরীর মৃতদেহ জ্বলে শেষ হয়ে যায়। আর আমরা এটা বুঝতে পারি যে কাবেরীর অন্তর্ধান রহস্যের কোনো কিনারা হয় না। কাবেরীর পরিবার এই সত্যটা জানতেই পারে না যে কাবেরী আর বেঁচে নেই। আর এর সঙ্গে এই কাহিনীটা এখানে শেষ হয়ে যায়।